আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ ডে 7 পরে দলগুলোর কার কি অবস্থা, পাশাপাশি আরহামের কি এখনও বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আছে কিনা, এছাড়া ইন্টারন্যাশনাল কিছু লিগ নিয়ে আলোচনা হবে। আর আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বরাবরের মতো আমাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতে আমরা যদি একটু বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা করি, লিগে কিন্তু টপে বরাবরের মতো বসুন্ধরা এবারও আছে, বাট তারা কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, তারা পুলিশের সাথে হেরে গিয়েছে। এছাড়া যদি বাকি ম্যাচগুলো একটু আমি দর্শকদেরকে রেজাল্টটা জানিয়ে দিই, রহমতগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন রহমতগঞ্জের কাছে তাদের পয়েন্ট হারিয়েছে 3-2 গোলে। আবহানী এবং পিডাব্লিউডি ম্যাচটা ড্র হয়েছে। ফর্টিস বরাবরের মতো 3-0 গোলে জিতেছে। আর মোহামেডান এবং আরামবাগ ম্যাচটাও ড্র হয়েছে। পয়েন্ট টেবিলটা ওই বসুন্ধরা 1-এ আছে, ফর্টিস 2-এ এবং রহমতগঞ্জ 3-এ চলে আসছে। ওভারঅল সব কিছু মিলিয়ে বসুন্ধরার পয়েন্ট হারানো এবং বাকি ম্যাচগুলো নিয়ে যদি একবারে বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রিমিয়ার লিগ নিয়ে তো আসলে আমরা একদম শুরু থেকেই কিন্তু ডিসকাশন যেভাবে করেছিলাম আপনারা আমার মনে হয় যে ম্যাচ যত যাচ্ছে আমার মনে হয় যে লিগটা বেশি এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন শুরুতে পয়েন্ট টেবিলে যদি আমরা দেখি, বসুন্ধরা কিংস একটা সময় কিন্তু অনেক পয়েন্ট টেবিলের ডিস্টেন্স ছিল অনেক, এখন কিন্তু ফর্টিসের সাথে তাদের অনেক ক্লোজ চলে আসছে, 2 পয়েন্টের ডিফারেন্স। তো আমি কিন্তু একটা জিনিস সবসময় বলে আসছিলাম যে ফর্টিস বা আবাহনী বা মোহামেডান বা বসুন্ধরা, এদের পয়েন্ট টেবিলটা যেন অনেক বেশি না থাকে। লাইক ইংলিশ প্রিমিয়ার লিগের কথাই যদি বলি, যে যেই চ্যাম্পিয়ন হোক একদম এন্ড অফ দ্য ডে লাস্ট ম্যাচ পর্যন্ত বলতে পারবেন না যে আসলে চ্যাম্পিয়ন কি হবে। তো আমি কিন্তু এইভাবেই একটা ম্যাচ টুর্নামেন্ট দেখতে যাচ্ছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা আমার কাছে মনে হয় যে ডিভাইড এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে লাস্ট উইকে কিন্তু আমার মনে হয় যে শুধু বসুন্ধরা কিংস অঘটন ঘটে নাই, মোহামেডান এবং আবাহনী ম্যাচগুলো কিন্তু অঘটন ঘটেছে। কারণ একদম নিচের দুইটা দল পিডাব্লিউডি এবং আরামবাগ, তারাও কিন্তু মোহামেডান এবং আবাহনীর সাথে ড্র করেছে আপনি যদি দেখেন। তো আমার মনে হয় যে লাস্ট উইকটা খুব একটা দুর্ঘটনার উইকই ছিল। বসুন্ধরা হেরেছে পুলিশের সাথে 3-2 গোলে, অ্যাট দ্য সেম টাইম পিডাব্লিউডি ড্র করেছে আবাহনীর সাথে, অ্যাট দ্য সেম টাইম আরামবাগ ড্র করেছে মোহামেডানের সাথে। তো আমরা ওই টোনটা দেখতে পাচ্ছি, ইংলিশ প্রিমিয়ার লিগের টোনটা এখানে দেখতে পাচ্ছি, যে যাদেরকে আসলে আমরা দেখতাম যে একদম 10 নম্বর দলটা 1 নম্বর দলের সাথে ড্র করছে, 9 নম্বর দল 2 নম্বর ড্রয়ের সাথে জিতে যাচ্ছে। তো এরকমের লিগটা কিন্তু আমার কাছে মনে হয় জমে উঠেছে। এবং যেটা সত্যি কথা, পুলিশ এবং বসুন্ধরা কিংসের ম্যাচটা আমরা ধরে নিয়েছিলাম যে বসুন্ধরা জিতবে, ফেভারিট হিসেবেই নেমেছিল, বাট পুলিশ কিন্তু সারপ্রাইজ একটা ম্যাচ খেলেছে। এবং পুলিশ এমন না যে ম্যাচটা খুব লাকিলি জিতেছে, তাদের প্লেইং বেটার ফুটবল। আমি পুরো ম্যাচটা দেখতেছিলাম এবং ডমিনেট করেই কিন্তু তারা ম্যাচটা জিতেছে। এবং এখানে আমি যদি বলি বসুন্ধরা কিংসের খেলার ভিতর আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের যে ছন্দটা ছিল সেটা কিছুটা হারিয়ে ফেলেছে। এবং এর আগের ম্যাচ তারা মোহামেডানকে হারিয়েছে, বাট মোহামেডান কিন্তু ওই ম্যাচে বেটার ফুটবল খেলেছে। তো বসুন্ধরা যদি এইভাবে আসলে রান করতে থাকে তখন কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এই রেসে একদম টপে থাকা। সুতরাং আমি চাই যে এই লিগটা এইভাবেই চলতে থাকুক, এন্ড অফ দ্য একদম সিজনের 18 নম্বর বা 17 নম্বর ম্যাচে গিয়ে জানি আমরা বুঝতে পারি কারা চ্যাম্পিয়ন হবে। এখনই আসলে ফার্স্ট লিগ বা 12-13 রাউন্ডে গিয়েও জানি আসলে পয়েন্ট টেবিলের ডিস্টেন্স এত বেশি না হয় যে চ্যাম্পিয়ন কারা হবে এবং রানার আপ কারা হবে এটা জানি ডিসাইডেড না হয়ে যায়। এবং সত্যি কথা বলতে আমি একটা দলকে নিয়ে খুবই সারপ্রাইজ ছিল, ফর্টিস এফসি। হ্যাঁ, ওরা যেভাবে আসলে শুরুটা করেছে আমার মনে হয় যে স্টিল দে অন দ্য রেস, এবং চ্যাম্পিয়নের জন্য যা যা করার দরকার তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ করছে। তার লাস্ট ম্যাচে কিন্তু ফকরাবলকে 3-0 গোলে হারিয়েছে। আমি বলবো যে ফর্টিস দুর্দান্ত করছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যেহেতু ওভারঅল ডিসকাশন করতে বলছেন, আমার মনে হয় যে আরামবাগের সাথে মোহামেডানের ম্যাচটা যদি দেখেন, সেখানেও কিন্তু আরামবাগ লাস্ট ম্যাচেও কিন্তু দেখবেন যে তারা 2-0 গোলে সম্ভবত ব্রাদার্সকে হারিয়েছিল, এবং এই ম্যাচে কিন্তু আবার তারা মোহামেডানের সাথে ড্র করে ফেলেছে। তো লিগটা আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ হচ্ছে। এখন শুধু আমার একটাই, আমি সবসময় বলি যে আমাদের এই লিগটা যেভাবে কম্পিটিটিভ হচ্ছে, এইটাকেই আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটু গতি আনা উচিত, যে মানুষের ইনভলভমেন্ট তৈরি করার জন্য। হ্যাঁ, কারণ এত সুন্দর খেলা হচ্ছে, কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে, আমার মনে হয় যে এখন মানুষের আগ্রহটা যদি এই আমাদের প্রিমিয়ার লিগের প্রতি হয়, আমার মনে হয় যে আমরা যে ডিসকাশনটা করি সেটারও একটা কিন্তু ফল এখান থেকে বের হয়ে আসবে। সুতরাং আমরা কিন্তু ওই যে লাস্ট উইকেও দেখছিলাম, রাইট, বা প্রতি উইকেই দেখতেছি যে পয়েন্ট টেবিলটা 1-2 একটা ঠিক থাকছে বসুন্ধরার, বাকি
টিমগুলো কিন্তু মানে প্রতি সপ্তাহে চেঞ্জ হচ্ছে, তার Change মানে হচ্ছে। কম্পিটিশনটা কিন্তু হ্যাঁ। ভালোই জমেছে। ইভেন আপনি দেখেন একটা ম্যাচ জিতলেই কিন্তু আপনি এক লাপে একদম সামনের দিকে চলে আসছেন, Right. হ্যাঁ, বিকজ পয়েন্ট টেবিলটা এত ক্লোজ আর কি। হ্যাঁ, তো এটা এবং ইংলিশ প্রিমিয়ার লিগও কিন্তু সেম, এটা নিয়ে হয়তো আমরা পরে আলোচনা করবো, right. ওইটাও কিন্তু সেম। তো সুতরাং আমি বলবো যে এটা গুড সাইন। হ্যাঁ, ইভেনচুয়ালি এখন পর্যন্ত কিন্তু কেউ বলতে পারছে না কারা চ্যাম্পিয়ন হবে কারা রেলিগেটেড হচ্ছে, বিকজ আরামবাগ কিন্তু শুরুর দিকে একদমই পয়েন্ট পাচ্ছিল না, আবার এখন দেখবেন যে তারা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে নিছে। সুতরাং আমি বলবো যে বেশ ভালো লিগটা মোমেন্টামটা খুব ভালো হচ্ছে। আমার মনে হয় যে এইটাকে আমার মনে হয় সব দলগুলি এখন সিরিয়াস, যেহেতু 10টা দলে খেলা 2টা রেলিগেটেড হবে, সবাই কিন্তু ফাইটিংয়ের জন্য কিন্তু চেষ্টা করছে। এবং সত্যি কথা বলতে আমি একটু সারপ্রাইজ আসলে মোহামেডান এবং আবাহনীকে নিয়ে। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন তাদের স্ট্রেংথ অনুযায়ী লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান সম্ভবত লিগের এখন 5 নম্বরে রয়েছে। হ্যাঁ, তো এইটা তো আসলে মোহামেডান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 6 নম্বর রয়েছে, আবাহনী 5 নম্বরে। সুতরাং এটা তো আসলে যারা মোহামেডান আবাহনীর একটা কিন্তু বিশাল ফ্যান বেজ রয়েছে, তারা আমি সবসময় আফটার ম্যাচ দেখি ফ্যানরা আসলে খুব হতাশ হয়েছে এই 2টা দলকে নিয়ে। এবং আমরাও কিন্তু এখানে অনেকবার ডিসকাশন করেছি অ্যাবাউট মোহামেডান এবং আবাহনী। সো এই 2টা দলের আমি মনে করি যে আসলে কামব্যাক করা খুবই প্রয়োজন, এবং আমি মনে করি যে তাদের যেহেতু আর 2 রাউন্ড পরেই সেকেন্ড উইন্ডো আছে, হ্যাঁ, ট্রান্সফারে আমি মনে করি তাদের কিছু প্লেয়ার চেঞ্জ আনা উচিত, আদারওয়াইজ কিন্তু তারা লিগ টেবিলে টেকে থাকা মুশকিল হবে। কারণ আপনি জানেন সেকেন্ড উইন্ডোতে সেকেন্ড ট্রান্সফারে কিন্তু দেখবেন যে নিচের দলগুলি কিন্তু তাদের শক্তিমত্তা বাড়াবে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আপনার সবাই চাবে কিন্তু একটু উপর দিকে যাওয়ার জন্য, এবং সেটা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তারা সেটা প্রমাণ করছে। অ্যাট দ্য সেম টাইম আবাহনীর যেটা আমি যতটুকু জানি, আবাহনীর একটা বড় প্রবলেম হয়েছে, তারা আসলে ফরেন প্লেয়ারের সার্ভিস পাচ্ছে না। তাদের 3 জন ফরেন প্লেয়ার আছে রেজিস্ট্রেড, বাট 3 জন ইনজুরি। হ্যাঁ, 3 জন ইনজুরি। সো এইটা খুব হতাশাজনক। মোহামেডানও ভালো করছে, বাট ফরেন প্লেয়ারের সার্ভিসটা গত বছর যেমন সোলেমান দিয়াপাতে সানডে যেভাবে আসলে দলটাকে টেনে নিয়ে গেছে, ওই তুলনায় কিন্তু আসলে মোহামেডান ফরেন প্লেয়ার সার্ভিস পাচ্ছে না। আলটিমেটলি চ্যাম্পিয়ন হতে গেলে বা রেসে থাকতে হলে ফরেন প্লেয়ার সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ফ্রন্ট লাইন স্ট্রাইকিং পজিশনে যদি যারা খেলে তাদের জন্য। সুতরাং এই 2টা জায়গায় আমার মনে হয় যে মোহামেডান এবং আবাহনী পিছিয়ে গিয়েছে। ভাই 2টা টিম নিয়ে যদি একটু আলাদা করে, মানে এটা আপনি আমাদের এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা করার শুরুর দিকের একটা এপিসোডে পিডাব্লিউডি নিয়ে বলেছিলেন যে ওরা শুরুতে খুব ভালোই করছে, নতুন একটা দল, রাইট। সো ওদের লাস্ট 5টা ম্যাচ যদি দেখি, মানে একটাও জয় নেই, 3টা ড্র 2টা হার। আবার পাশাপাশি যদি ব্রাদার্স ইউনিয়নের দিকে তাকাই, আমাদের ক্যাপ্টেন এখানে আছেন, এই দলটার অবস্থাও খুব একটা রেজাল্ট ভালো পাচ্ছি না। একটা ম্যাচে জয়, একটা ড্র, 3টাই হার, মানে লাস্ট 3টা ম্যাচেই হেরেছে তারা। হ্যাঁ, ব্রাদার্সের ব্যাপার, ব্রাদার্স থেকে যদি শুরু করে, ব্রাদার্স লাস্ট ম্যাচ 2 গোলে লিডে ছিল, হ্যাঁ, এগেইনস্ট রহমতগঞ্জ। আমি ম্যাচটা কিছুক্ষণ দেখছিলাম, এবং আপনি যদি দেখেন যে 2 গোলে লিডে থাকার পরে শেষের দিকে লাস্ট 15 মিনিটে তারা 3টা গোল কনসিড করেছে এগেইনস্ট রহমতগঞ্জ। সলেমান কনফার্ম, যাদের ক্যাপ্টেন রহমতগঞ্জেরও 2টা গোল করেছে। সুতরাং আমি বলছি যে ব্রাদার্সের ডিফেন্সিভ লাইনটাতে বিশাল একটা প্রবলেম রয়েছে। আমি খেলা যেটা দেখলাম, তাদের ডিফেন্সিভ শেপটা একদমই ঠিক নেই, এবং স্পেশালি তারা যখন 2 গোলে লিডে গিয়েছে, তখন তারা আমার কাছে মনে হয়েছে যে তারা একটা বড় কনফিডেন্স তাদের তৈরি হয়েছে যে তারা ম্যাচটা জিতে যাচ্ছে। বাট লাস্ট 15 মিনিটস রহমতগঞ্জ মানে এত প্রেশার দিয়েছে যেটা তারা পুরোপুরি হ্যান্ডেল করতে পারেনি, এবং 3টা গোল কনসিড করেছে। ব্রাদার্স ফেডারেশন কাপে ম্যাচও হেরেছে। আমার মনে হয় যে ব্রাদার্স শুরুটা বেশ ভালোই করেছিল, এবং তাদের আপনি যেটা বলেছেন জামাল সহ আরও কিছু ভালো ট্যালেন্টেড প্লেয়ার, এবং ফরেন কালেকশনও কিন্তু বেশ মোটামুটি ভালোই, এবং তাদের নেপালের 2 জন প্লেয়ার রয়েছে, নেপাল ন্যাশনাল টিমের প্লেয়ার। তো ব্রাদার্স আসলে আমি সবসময় বলি যে ব্রাদার্স কিন্তু লাস্ট মানে আমরা যখন আমিও ব্রাদার্সে খেলেছি, ব্রাদার্স সবসময় কিন্তু টপে থাকার দল। হ্যাঁ, সো এই লাস্ট 2 বছর কিন্তু ব্রাদার্স মানে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। তো ব্রাদার্সের ব্যাপারটা হচ্ছে ব্রাদার্স যে স্ট্যান্ডার্ডে টিম করেছে, যে মানের টিম এখন বর্তমানে, ওই অনুযায়ী মনে হয় সাকসেসটা তাদের আসতেছে না। এবং আপনি যদি পিডাব্লিউডির কথা আমাকে বলেছেন, পিডাব্লিউডি যদিও 2টা ম্যাচ হেরেছে, বাট যে 3টা ড্র করেছে তারা কিন্তু বড় দলের সাথে। পিডাব্লিউডির একটা সুযোগ আছে যে তাদের, আমি যতটুকু জানি যে সেকেন্ড উইন্ডে তো তারা চেঞ্জ সাম প্লেয়ার, তাদের লোকাল প্লেয়ার এবং অলসো ফরেন প্লেয়ার। এবং পিডাব্লিউডি যেটা হয় যে তাদের কোচ রয়েছে, আমার মনে হয় যে বেশ ভালোই, মানে তারা ম্যাচগুলি বেশ ভালোভাবে হ্যান্ডেল করে, বাট ছোট ছোট মিস্টেকের কারণে তারা দ্যাট ওয়াজ এন্ড অফ দ্য ডে ম্যাচ। এবং আপনি যদি আবাহনীর সাথে দেখেন, তারা শুরুতেই লিড নিয়েছিল, পরে আবার 2-1 কিন্তু তারা পিছিয়ে পড়েছে, এবং একদম 96 মিনিটে গিয়ে গোল করে কিন্তু ড্র করেছে। তো যেটা হয়েছে যে আমি এইটাকে এখনই আসলে মানে কাউকে সামনে আনি না যে এরা রেলিগেটেড হবে, এরা চ্যাম্পিয়ন হবে। আমার মনে হয় যে লিগটা খুব জমজমাট হয়েছে, বিকজ বড় দলগুলি ছোট দলগুলির সাথে হোঁচট খাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে মিডল মানে 6 নম্বর 5 নম্বর যে দলগুলি রয়েছে, তারা কিন্তু আপস অ্যান্ড ডাউন করছে। তো আমি বলবো যে এইভাবেই হওয়া উচিত লিগের প্যাটার্নটা, এবং আমার মনে হয় যে বেশ ভালো একটা জমজমাট লিগ আমরা দেখতে পাচ্ছি।
ধন্যবাদ ভাই। আমরা যদি একটু এইবার লিগ থেকে বের হয়ে আমাদের যে আরহাম, যে Right. অস্ট্রেলিয়ান আন্ডার 18-এর হয়ে স্পেনের সাথে অলরেডি খেলে ফেলেছে একটা ম্যাচ, সো আমরা কি তাহলে হারিয়ে ফেললাম আরহামকে? বাংলাদেশের হয়ে আর খেলার কোনো সুযোগ নেই? সত্যি কথা বলতে রেজা ভাই, আমি অনেস্টলি যদি বলি রেজা ইয়াকে আরহামকে মানে এই বাংলাদেশে খেলার মানে আমি সম্ভাবনা খুবই কম দেখি, 5%ও দেখি না, যেটা সত্যি কথা। আরহাম যখন আন্ডার 17-এ বাংলাদেশে হয়ে খেলছিল তখন ওই দলে ম্যানেজার ছিলাম আমি, হ্যাঁ, কম্বোডিয়াতেও আমার সাথে গিয়েছিল এবং খুব কাছ থেকে আমি দেখেছি ছেলেটাকে। ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, একজন উইং স্ট্রাইকারের আসলে যতগুলা গুণাবলী থাকা দরকার আরহামের সবই আছে। এবং সবথেকে বড় ব্যাপার হলো ওর ফ্যামিলি সাপোর্ট আছে। ওর বাবা অস্ট্রেলিয়া থেকে ওর সাথে কিন্তু কম্বোডিয়াতে আসছে, হ্যাঁ, খেলা দেখার জন্য, এবং মানে সে সাথে সাথে সবসময় তাকে গাইড করেছে। তো এইটা কিন্তু ওর জন্য বিশাল একটা প্রাপ্তি। অ্যাট দ্য সেম টাইম ওর ফুটবলার হওয়ার পিছনে যে প্যাশন দরকার সেইটা ওর ভিতরে রয়েছে, কারণ ও ওই সময় আন্ডার 17-এ ট্রায়াল দিতে এসেছে, ট্রায়াল দিয়ে টিকে তারপরে কিন্তু আন্ডার 17 দলের সাথে আমাদের সাথে গিয়েছিল এবং ওখানে গিয়েও বেশ ভালো ফুটবল খেলেছে। এবং আমি মনে করেছিলাম যে এরপরে আমার একটা পার্সোনাল রিপোর্ট দেওয়ার কথা ছিল অ্যাবাউট আরহামকে নিয়ে, সেটাও আমি দিয়েছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন আরহামকে কন্টিনিউ করেন নেক্সট যে প্রসেসগুলি থাকবে, লাইক আন্ডার 20, আন্ডার 23। এরপরে হয়তো আমি জানি না কমিউনিকেশনের হয়তো অভাবের কারণে হয়তো আরহাম চিন্তা করেছে সে অস্ট্রেলিয়াতে সেটেল হবে এবং ওখানে সে যে লিগে খেলে সেখানে সে ভালো করছে। এবং লাস্টে আমি দেখলাম আন্ডার 20 মেইন স্কোয়াডে কিন্তু সে সুযোগ পেয়ে গিয়েছে আপনার অস্ট্রেলিয়া দলে। তো এটা কিন্তু তার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। সে যেহেতু এখানেও খেলেছে অস্ট্রেলিয়াতেও সে সুযোগ পেয়ে গিয়েছে। তো আমি তো অবশ্যই আপনি চিন্তা করেন সে তার দেশের প্রতি তার ভালোবাসার কারণেই কিন্তু আন্ডার 17 এখানে এসে খেলতে এসেছিল। বাট অস্ট্রেলিয়াতে আন্ডার 20 খেলা মানে এটা আমার কাছে মনে হয় যে বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং সে ওই জায়গাতে হয়তো চিন্তা করেছে যে ইন ফিউচার হয়তো সে অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলবে। এবং আমি জানি না বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে পরে কমিউনিকেশন করেছিল কিনা, যদি করতে হয় তো সে যে আন্ডার 20 আমাদের এখানে একটা দল খেলেছে সেখানে কিন্তু আরহামকে ডাকা হয়নি। একবার শুনেছিলাম সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে তাকে ডাকা হবে, সেখানেও ডাকিনি। তো আমার কাছে যেটা মনে হয় যে আরহামের ব্যাপারটা হলো যে আরহাম কে বাংলাদেশে কন্টিনিউ করা উচিত ছিল সত্যি কথা বলতে, কারণ এই ধরনের একজন প্লেয়ার আপনি আবার কবে পাবেন সেটা কিন্তু বলা মুশকিল। এবং আমি যেটা বলেছি যে একজন উইং স্ট্রাইকারের যে গুণাবলী থাকা দরকার তার সবই রয়েছে। স্পেশালি আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ফুটবলে মোহাম্মদ সালাহ, ভিনিসিয়াস জুনিয়র যে প্যাটার্নে ফুটবল খেলে আরহাম 1 by 1 খুব ইজিলি বিট করতে এবং কুইক আপনার গোল পোস্টের সামনে যেতে পারে, রাইট সাইডে ইন করে সে আপনার মানে পোস্টে শুট করতে পারে, ফ্রি কিক ভালো নিতে পারে, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে সে কুইক ব্যাক করতে পারে। সুতরাং আরহামকে আপনি যেটা বলছেন যে আমরা মিস করলাম কিনা, আমরা হারালাম কিনা, পসিবিলিটি খুবই বেশি, বিকজ অস্ট্রেলিয়াতে সুযোগ পাওয়া একটা প্লেয়ার এই মুহূর্তে আমার মনে হয় না যে বাংলাদেশে। কি আমাদের অবহেলার কারণেই হলো? হতে পারে, কিছুটা তো অবশ্যই অবহেলা ছিল, কারণ নেক্সট আন্ডার 17 পর যখন 20 ছিল তখন যদি আপনি আরহামকে কল করতেন তখন আরহাম কিন্তু আমাদের পাইপলাইনের সাথে কিন্তু ইনভলভমেন্ট হয়ে যেত, হ্যাঁ। এবং যেহেতু বাংলাদেশে পাসপোর্ট পেয়ে গেছে, এখানে খেলেছে, তখন কিন্তু ওর একটা আমাদের দেশের প্রতি কিন্তু ওর একটা অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়েছিল। আমার কাছে মনে হয় যে কিছুটা তো নেগলেন্সি ছিল এখানে, এবং যার প্রেক্ষাপটে কিন্তু সে অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখনও কিন্তু স্টিল সুযোগ আছে। আপনি জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটা ক্লিয়ারেন্স দরকার আরহামের জন্য, এনওসি দরকার, যেটা অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন নিয়ে দেন আরহামকে কিন্তু ওখানে চান্স দিবে। এখনও কিন্তু ওইটার মধ্যে কিন্তু একটা আমি যতই গ্যাপ রয়েছে। তো আরহামকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চায় এখনই আমার কাছে মনে হয় যে দ্য রাইট টাইম যে কমিউনিকেশন করে ওকে আমাদের সাথে ইনভলভমেন্ট করা। আদারওয়াইজ আরহাম যদি আন্ডার 20 মেইন পর্বে খেলে ফেলে তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। হোপফুলি যে বাংলাদেশ টিমে আরহামকে দেখতে পাবো এবং আরহামের মতো আরো অনেক ট্যালেন্টেড প্লেয়ার উঠে আসুক। রাইট ভাই, আমরা একটু এবার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নিয়ে কথা বলি। ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে যদি একটু কথা বলতে চাই, পয়েন্ট টেবিলটার দিকে তাকালে দুর্দান্ত একটা পয়েন্ট টেবিল, প্রতিনিয়ত মানে প্রত্যেকটা দলের সাথে ফাইটিং চলতেছে। নাম্বার 1-এ আর্সেনাল আছে, বাট তারা লাস্ট ম্যাচটা চেলসির সাথে হেরে গিয়েছে। ম্যান সিটি 2 নম্বরে, অ্যাস্টন ভিলা 3 নম্বরে, চেলসি 4 নম্বরে, লিভারপুল 5। আমি এই টপ 5 নিয়ে যদি শুরু করি আপনার সাথে ডিসকাশন, টুর্নামেন্টটা তো মানে বরাবরই সবসময় ওয়ার্ল্ডের সেরা একটা জমজমাট টুর্নামেন্ট হয়। সো ওই জায়গা থেকে এবার টুর্নামেন্টটা কি মনে হচ্ছে আপনার কাছে এখন পর্যন্ত? আমার কাছে মনে হয় যে সত্যি কথা বলতে আমাদের প্রিমিয়ার লিগটা যেভাবে মানে পয়েন্ট টেবিলটা যেভাবে ডিস্টেন্স কভার করছে প্রিমিয়ার লিগ সেম, এবং আমরা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলের লিগগুলির স্ট্যান্ডার্ড অনুযায়ী সবসময় কিন্তু ইপিএল 1 নাম্বার। হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগ হাই ইন্টেন্সিটিতে খেলা হয়, প্রচুর স্ট্রেংথ দরকার হয় ওখানে। হ্যাঁ, আপনার
লা লিগা বা বুন্দেস লিগা বা আপনি ইতালিয়ান লিগের কথা, সিরিয়ার কথা যদি বলি, বা প্যারিস লিগের, ফ্রান্স লিগের কথা যদি বলি, সেখান থেকে আমার কাছে মনে হয় যে ইপিএল অনেক অনেক এগিয়ে, বিকজ এখানে অনেক ফাস্ট হাই ইন্টেন্সিটিতে খেলা হয়, প্রচন্ড স্ট্রেংথ দরকার, এবং ছোট দলের সাথে বড় দল জিতছে, মিডল দলগুলি বড় দলকে হারিয়ে দিচ্ছে, এটা কিন্তু রেগুলার সিনারি এগুলি। হ্যাঁ, এবং এটা ইজ নট অনলি দিস ইয়ার, প্রত্যেক ইয়ারে। এবং আপনি একমাত্র লিগ দেখবেন যেখানে কিন্তু একদম লাস্ট রাউন্ডে 38 রাউন্ডে গিয়ে কিন্তু ট্রফি নির্ধারণ হয় যে কে চ্যাম্পিয়ন হবে। ইভেন একটা টিম জানে তারা চ্যাম্পিয়ন, কিন্তু ওইদিকে আরেকটা ম্যাচ অন্য একটা রেজাল্টের কারণে তারা চ্যাম্পিয়ন হয়। ইভেন অনেক এরকম ম্যাচ আছে যে লাস্ট ম্যাচে গিয়ে আমরা দেখেছি যে আপনার ওয়েট করছে যে কে চ্যাম্পিয়ন হবে। আপনি জানেন লাস্ট রাউন্ড কিন্তু একসাথে খেলা হয়, সব ম্যাচগুলো একসাথে হয়, বিকজ এই চ্যাম্পিয়নশিপ ডিসাইডেড কারণে। তো প্রিমিয়ার লিগ কিন্তু এই কারণেই ওয়ার্ল্ডের 1 নাম্বার লিগ। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে আপনি যে এখন পর্যন্ত যে 17 রাউন্ড খেলা হয়েছে, সেখান পর্যন্ত দেখেন আপনি পয়েন্ট টেবিলে 2 পয়েন্ট আর্সেনাল উপরে থেকে কিন্তু লিগ টেবিলের 1 নাম্বার আছে। ম্যানচেস্টার সিটি 37, 39 হলো আপনার আর্সেনাল। সুতরাং এখানে কিন্তু আমার কাছে মনে হয় যে এইবার যদি প্রিমিয়ার লিগটা যখন স্টার্ট হয়, দেখেন লিভারপুল অনেক অনেক টাকাই কিন্তু স্পেন্ড করেছে, হ্যাঁ, তাদের দলটাকে। বাট আমরা লিভারপুল যেভাবে শুরুটা করেছিল, টপে থেকে কিন্তু শুরু করেছে, প্রথম 4-5 রাউন্ড কিন্তু লিভারপুল টপ ফুটবল খেলেছে এবং তারা কিন্তু 1 নম্বরে ছিল। এখন লিগ টেবিলে 5-এ, হ্যাঁ 5-এ। এবং ম্যানচেস্টার সিটি কিন্তু 7-8-ও চলে গিয়েছিল, 9 নম্বরে চলে গিয়েছিল ম্যান সিটি। প্রথম 2টা ম্যাচে তারা ব্যাক টু ব্যাক হেরেছে, একটা বার ড্র করেছে, সামথিং লাইক দ্যাট। সো এই প্রিমিয়ার লিগটা কিন্তু এই কারণেই এত এক্সাইটিং, হ্যাঁ। এবং সারা পৃথিবীতে দেখবেন যে প্রিমিয়ার লিগটাকে নিয়ে কিন্তু মানুষের আগ্রহ অন্যরকম থাকে। এবং এই ক্রিসমাসের ব্রেকের আগে পর্যন্ত আপনি যদি দেখেন, ম্যানচেস্টার সিটি ব্যাক টু ব্যাক 5টা ম্যাচ তারা ম্যাচ জিতেছে। অ্যাস্টন ভিলা, আমি খুবই সারপ্রাইজ অ্যাস্টন ভিলা, এবং তারা আর্সেনালকেও হারিয়েছে, 5টা ম্যাচ তারাও কিন্তু জিতেছে। সুতরাং প্রিমিয়ার লিগটা দেখতে এই কারণেই মজা লাগে। এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় লিগ টেবিলটা যেভাবে দাঁড়িয়েছে, এখনও কিন্তু রেজা ভাই সত্যি কথা বলতে আমরা কনফিউজ রয়েছে যে আসলে এই লিগটা কোন পর্যায়ে যাবে, কারা চ্যাম্পিয়ন হবে, কারা রেলিগেটেড হবে। যদি উলফস একদম শেষে 2 পয়েন্ট নিয়ে একদম নিচে রয়েছে, ওদের হয়তো রেলিগেটেড মোটামুটি কনফার্মই বলা যায়, কারণ এখান থেকে আসলে তারপর ইংলিশ প্রিমিয়ার লিগ আসলে আগে প্রেডিকশন করা মুশকিল, কারণ এখনো প্রায় 20টার উপরে খেলা রয়েছে। সুতরাং আমি বলবো এটা একটা দুর্দান্ত লিগ হয়েছে। এবং বিগত দিনও আমি প্রিমিয়ার লিগ যখন ফলো করতাম দেখতাম এভাবেই চলছে। এবং সবথেকে কথা বলতে আমার একটা দলের জন্য আসলে খুবই খারাপ লাগে, যে দলটা সবসময় প্রথম রাউন্ড দিকে টপে থাকে, পরে গিয়ে আসলে তারা রেসে থাকতে পারে না, মানে চ্যাম্পিয়ন হতে পারে না, সেটা হলো আর্সেনাল। আপনি দেখবেন প্রত্যেকটা সিজনে তারা লিগ টেবিলের ফার্স্ট থাকবে, প্রথম 20 রাউন্ড 25 রাউন্ড পর্যন্ত তারা টপে থাকবে, ম্যানচেস্টার সিটি 3-4 থাকবে, বাট শেষের দিকে গিয়ে দেখি যে ম্যানচেস্টার সিটি আইদার লিভারপুল চ্যাম্পিয়ন হয়। সো আর্সেনালের জন্য আমার এই জিনিসটা আসলে আমি খুবই সারপ্রাইজ। বাট ক্রিসমাসের ব্রেকের পরে হয়তো আর্সেনাল আবার কামব্যাক করবে। এবং মিকেল আর্তেতা আমার মনে হয় দুর্দান্ত একজন কোচ, সে পেপ গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল, এবং প্রত্যেকটা সিজনেই দেখি সে দলকে নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে ফুটবল ম্যাচ অ্যানালাইজ করে। সো সেখান থেকে তার দলটা কিন্তু দুর্দান্ত খেলে, এবং স্কোয়াডে কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো আমি আসলে ব্যক্তিগত যদি আপনি আমাকে বলেন, আমি চাইবো আর্সেনাল একটা সিজন হলো লিগ চ্যাম্পিয়ন হোক, যদিও সেটা ডিফিকাল্ট, কারণ ম্যানচেস্টার সিটি যেভাবে এখন শুরু করছে, আর্লিং হ্যালান্ড যেভাবে আসলে গোল করা শুরু করেছে, এটা বলা মুশকিল। বিকজ আর্লিং হ্যালান্ড যখন মানে কন্টিনিউ করে গোলের ইয়াটা, মানে ওর গোল করাটা যখন একদম রেগুলার হয়ে যায়, তখন কিন্তু ম্যানচেস্টার সিটিকে আটকানো খুব কঠিন। হ্যাঁ, যে লাস্ট 5 ম্যাচে কিন্তু আর্লিং হ্যালান্ড গোল করেছে। আর্সেনালের গোলের সংখ্যা 31টা আর ম্যান সিটির সংখ্যা 41টা। রাইট, সেটাই বললাম, যেটা এটা পুরোটাই কিন্তু ক্রেডিট অন আর্লিং হ্যালান্ড। হ্যাঁ, সে লাস্ট 5 ম্যাচেই কিন্তু স্কোর করেছে। সো আমি বলবো যে এখনই বলা মুশকিল, বাট লিগ টেবিলটা দেখতে খুব সুন্দর লাগছে, এবং খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট, খুব কম্পিটিটিভ লিগ হচ্ছে। আমার মনে হয় যে এখনই বলা মুশকিল সত্যি কথা বলতে যে কারা রেসে থাকবে, কারা চ্যাম্পিয়ন হবে বা কারা রেলিগেটেড হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ এর জন্য এত সুন্দর আমার কাছে মনে হয়। আরেকটা লিগ নিয়ে যদি একটু কথা বলি, লা লিগা, এইখানে আসলে কম্পিটিশনটা ধরাই যায় 2টা বা 3টা দলের মধ্যে। সেখানেও আসলে পয়েন্ট টেবিলটা যদি দেখি, বার্সেলোনা 1 নম্বরে চলে আসছে, তারা মাঝখানে কিছুটা হোঁচট খেয়েছিল, আবার ব্যাক করছে এখান থেকে। রিয়াল মাদ্রিদ কিন্তু লাস্ট 5 ম্যাচে মানে লাস্ট ম্যাচটাই হেরেছে, ড্র করেছে, এবং এর একটা ম্যাচ আগে আবার হেরেছে। রাইট। সো রিয়াল মাদ্রিদের আর বার্সেলোনার পয়েন্ট ডিফারেন্স হচ্ছে 4, আর 3 নম্বরের হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যাদের কাছে আসলে এক্সপেকটেশনটা এবার একটু বেশি ছিল, তাদের পয়েন্ট হচ্ছে 37। সো ওভারঅল লা লিগা নিয়ে যদি কিছু বলতেন।
না, আমরা যেহেতু এপিএল নিয়ে আলোচনা, এপিএল সবসময় কম্পিটিটিভ। লা লিগায় হয়তো দেখা যায় 2-3 রাউন্ড আগেই বোঝা যায় যে কারা চ্যাম্পিয়ন হবে, এটা সত্যি কথা। হ্যাঁ, লাস্ট সিজনে যখন আপনি দেখবেন যে বার্সেলোনা কিন্তু আমার কাছে মনে হয় যে আগে থেকেই তারা ধরে নিয়েছিল যে তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে অনেক রাউন্ডগুলো আগেই। তো এইবার যেটা হয়েছে যে বার্সেলোনার ব্যাপারে যদি একটু আসি, বার্সেলোনা একটা জায়গা খুব স্ট্রাগল করছিল, হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু আসলে এখন রিকভার হয়েছে, লাইক গোল স্কোরিং এর জায়গাটা। হ্যাঁ, বিকজ এখনো কিন্তু বার্সেলোনা আপনি দেখবেন রবার্ট লেভানডস্কির উপরে কিন্তু তারা একটা বড় মানে তারা ভরসা করে থাকে, বাট হি ইজ নট ইন গুড ফর্ম, যার কারণে রাফিন এবং লামিয়ান ইয়ামাল পিছন থেকে পেড্রি এরা কিন্তু বেশ ভালোভাবে এইটাকে হ্যান্ডেল করছে। বিকজ ওয়ার্ল্ড ফুটবলে এখনো যদি আপনি দেখেন নাম্বার 9 উপরে ডিপেন্ডেন্ট হয় বড় ক্লাবগুলি। হ্যাঁ, ম্যানচেস্টার সিটি আর্লিং হাল্যান্ডের উপরে, আপনি যদি বায়ার্ন মিউনিখের কথা বলেন, হ্যারি কেন একাই গোলের উপর গোল করে করে কিন্তু টপে নিয়ে যাচ্ছে। সুতরাং এই স্ট্রাইকারদের পারফরমেন্সই কিন্তু আসলে একটা লিগ টেবিলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিশাল একটা বড় অবদান রাখে। সেইখানে আপনি যদি দেখেন অ্যাট দ্য সেম টাইম অপোজিটে যদি রিয়াল মাদ্রিদের কথা বলেন, তাদের আবার গোল স্কোরার কিন্তু অনেক রয়েছে। হ্যাঁ, বাট রিসেন্টলি আমার কাছে মনে হয় রাফিনিয়া, লামিন ইয়ামাল তারা দুর্দান্ত করছে এবং রবার্ট লেভানডস্কির অভাবটা তারা বেশ ভালো কোপ আপ করছে, যার কারণে কিন্তু বার্সেলোনা দেখবেন যে লাস্ট প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা জিতেছে। তো সেইখান থেকে আমি বলবো যে বার্সেলোনার এই যে ফর্মটা, এইটা যদি কন্টিনিউ করতে পারে বার্সেলোনাকে আমি আমার কাছে মনে হয় যে তারা চ্যাম্পিয়নের যে রেসটা ধরে রেখেছে একদম কন্টিনিউ 38 রাউন্ড গিয়েও আমার মনে হয় যে তারা এই ফর্মটা যদি ধরে রাখতে পারে চ্যাম্পিয়নশিপের জন্য তারা, যদিও এখন এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আমি যেটা বলেছি যে স্প্যানিশ লিগেও কিন্তু সেম হয়। হ্যাঁ, ভিয়ারিয়ালের সাথে দেখবেন বার্সেলোনা হেরে যাবে, একদম গেতাফের সাথে দেখবেন রিয়াল মাদ্রিদ হেরে যাবে, এরকম কিন্তু হয়। তো আমি এবং আই হোপ যে এই কম্পিটিশনটা থাকা উচিত এবং লিগটা এক্সাইটমেন্ট আমার মনে হয় যে লাস্ট 38 রাউন্ড পর্যন্ত আমরা জানি দেখতে পারি ইপিএল এর মতো। এবং আপনি যেটা বলেছেন যে অ্যাথলেটিকো মাদ্রিদ দেখেন সিমিওনি এই দলটার কোচ অনেক দিন ধরে এই দলটাকে কিন্তু হ্যান্ডেল করছে, বাট যদি রেজাল্টের জায়গাটা দেখেন, আমরা ধরে নিয়েছিলাম যে এই বছর যেভাবে সে প্লেয়ার কালেকশন করেছে, উলিয়ান আলভারেজ থেকে শুরু করে তার দলের যেভাবে যে প্যাটার্নে ফুটবল খেলছে, শুরুটা কিন্তু বেশ দুর্দান্ত করেছিল, বাট ওই যেটা হয় যে লং রেসে আপনি কিন্তু কন্টিনিউ করে সো টাফ, যেটা আমার কাছে মনে হয় যে এই স্ট্রাগলটা কিন্তু এখন আবার আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ করছে, এবং স্পেশালি ওই গোল স্কোরিংয়ের জায়গাটাতেই আমি যেটা বলছি যে চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে কিন্তু প্রত্যেক ম্যাচে স্ট্রাইকারদের কন্ট্রিবিউশনটা খুব জরুরি। হ্যাঁ, তো সেইখান থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ ওই জায়গাটা কিন্তু স্টিল আমার কাছে মনে হয় যে গ্যাপ রয়েছে। তো এখনো মানে ওই ইপিএল এর মতোই যে বলা মুশকিল আসলে যে এই লিগটা তো আসলে কারা চ্যাম্পিয়ন হবে, মুশকিল হলেও ভাইয়া ধরেই নিতে পারে যে 1-2-3 এই তিনটার মধ্যে এরাই থাকবে, কারণ টিমের স্ট্রেংথ অনুযায়ী যদি আমি মনে করি যে পিছনে যে সেভিলা রয়েছে বা যারাই রয়েছে তারা আসলে ওইখান থেকে টপ 5-এ আসা বা টপ 1-2-এ যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ পয়েন্ট টেবিলের ডিস্টেন্স কিন্তু অনেক হয়ে গিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এই 2-3টা দলই হয়তো 1-2-3 থেকে শুরু করবে, বাট আমার শেষ করবে, আমার কে চ্যাম্পিয়ন হবে এটি স্টিল হয়ে যাবে বলা মুশকিল। খুব ছোট্ট একটা জিনিস দিয়ে শেষ করবো ভাইয়া, যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ট্যালেন্ট হান্ট, এখানে দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলেপেলে আসছে, তারা ট্রায়াল দিচ্ছে, সো এটা সম্পর্কে যদি একটু বলতেন। দেখেন, আমরা এই বিহাইন্ড বর্ডার্স স্পোর্টসের যে শোগুলি করেছি সেখানে কিন্তু সবসময় আমরা বাংলাদেশ ফুটবলের পাইপলাইন নিয়ে একটা কথা বলেছি যে আপনার পাইপলাইন যত স্ট্রং হবে আপনি তত কোয়ালিটি প্লেয়ার আপনি তৈরি করতে পারবেন। তো শামসুল হুদা ফুটবল একাডেমিটা এটা ইজ নট অনলি এক বছর, এটা কিন্তু অনেক আগের একটা একাডেমি, হ্যাঁ, অনেক বছর ধরে, এবং এটা মেনটেন করেন কিন্তু আমাদের ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জাহিদি ভাই, হ্যাঁ, ওনার একাডেমি। এবং এখানে কিন্তু একটা আমার কাছে মনে হয় যে উন্নত মানের একটা ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু এই একাডেমিটা পরিচর্যা হয়। তো সেইখানে কিন্তু যে ট্যালেন্টটা শুরু করেছে আমি যেমন দেখছি বিশাল সাড়া ফেলেছে, অনেক স্টুডেন্ট এসেছে এখানে কিন্তু ট্রায়াল দেওয়ার জন্য, এবং আমার মনে হয় যে ইটস এ গুড সাইন। সত্যি কথা বলতে লাস্ট 1 বছর বাংলাদেশের ফুটবল নিয়ে যে হাইপ তৈরি হয়েছে তারই কিন্তু একটা ধারাবাহিকতা। এটা ঢাকা থেকে যশোরে গিয়েছে ট্রায়ালের জন্য, নট অনলি হ্যাঁ, ঢাকা থেকে গিয়েছে যশোর, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কম বেশি করে কিন্তু ওখানে স্টুডেন্ট এসেছে, এবং তাদের ফুটবলের আগ্রহটা দেখে আমি আসলে সারপ্রাইজড। এবং সত্যি কথা বলতে এইটা কিন্তু একটা সময় বাংলাদেশ ফুটবলে ছিল এই ট্যালেন্টেড প্রোগ্রামগুলি, এবং এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু বাংলাদেশের ফুটবলকে সার্ভিস দিয়েছে। তো আপনি দেখবেন যে এই ট্যালেন্টেড থেকে ভিতর থেকেই দেখবেন একটা সময় কিন্তু জাতীয় দল অনেক প্লেয়ার কিন্তু রেগুলার হবে। তো আমি বলবো যে ইট ইজ এ গুড সাইন। এটা শুধু শামসুল হুদা একাডেমি না, আমাদের কিন্তু বাংলাদেশ সেন্ট্রালি একটা ম্যানেজ করা উচিত। হ্যাঁ, ঢাকাতে এরকমের যদি আপনি ট্যালেন্টেড করেন ন্যাশনাল স্টেডিয়ামে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের থ্রুতেই যদি করেন, দেখবেন তখনই কিন্তু ওখান থেকে, এবং এটা আমার মনে হয় যে একদম আন্ডার এস্ট, এটা যদি 10-12
বছর থেকে শুরু করতে পারেন। আমরা যে সবসময় একটা কথা বলি যে আমাদের বাংলাদেশে স্ট্রাইকার নাই, এবং আপনি কিন্তু এখান থেকে স্ট্রাইকার তৈরি করার যে মানে প্রচলনটা কিন্তু স্টার্ট করতে পারেন। কারণ ইউরোপ আমেরিকাতে দেখবেন যে স্ট্রাইকার কিন্তু ট্যালেন্টেড হয় একদম আন্ডার এজ থেকে, আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12 থেকে। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যারা সিলেকশন কমিটিতে রয়েছে তারা যেন প্রপার মানে নজর ফোকাস রাখে যে কারা কারা আসলে এখানে স্ট্রাইকার আছে, কারা কারা বেস্ট মিডফিল্ডার আছে, প্রত্যেকটা পজিশন ওয়াইজ যেন আমার কাছে মনে হয় যে প্লেয়ার সিলেকশন করে, এবং এদেরকে যেন প্রপার নার্সিংটা দেওয়া হয়। দেখেন আমরা যেটা হয়, আমাদের এখানে প্লেয়ার সিলেকশন হয়, আমাদের এখানে কোচিং করানো হয়, আমাদের এখানে প্র্যাকটিস করানো, বাট সেটার স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় এখন ওই হাইয়েস্ট লেভেলে নেই, যার কারণে কিন্তু আপনি কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারছেন না। আমি শামসুল হুদা ফুটবল একাডেমিকে ধন্যবাদ দিতে চাই যে তারা যে ট্যালেন্ট হান্টটা করেছে, এটা শুধু ট্যালেন্ট হান্টের ভিতরেই যেন মানে সীমাবদ্ধ না থাকে, এখান থেকে যেন প্লেয়ার সিলেকশন করে তাদেরকে হাইয়েস্ট ফ্যাসিলিটিসে যেন আমি মনে করি যে তাদের যতটুকু স্কোপ দেওয়া রাইট দিলে হবে কি আপনি ভালো প্লেয়ার তৈরি করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া, আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট উইকে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।